বলছিলাম আজকে পারবো না। আচ্ছা, আমি ক্লাসরুমে পোস্ট করে দিব নি, ঠিক আছে? ওকে স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, জি স্যার, দেখা যাচ্ছে। আজকে আমরা তো কয়েকদিন ধরে লাস্ট 2 ক্লাসেস আমরা ট্রান্সডিউসার পড়েছি। বিভিন্ন রকমের ট্রান্সডিউসার আমরা দেখতেছি। আজকে আমাদের ট্রান্সডিউসারটা আছে, আজকেরটা হলে আমাদের ট্রান্সডিউসার পার্টটা শেষ হয়ে যাবে। আচ্ছা, তো এখানে আমাদের আজকের টপিকটা হচ্ছে পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার। পিজো বলে অনেকেই, পাইজো কি করে প্রনাউন্সিয়েশন করে, নরমালি পাইজোটাই কারেক্ট মনে হয় আমার কাছে। পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার, এটার কাজ কি? ট্রান্সডিউসারের কাজ আমরা গত ক্লাসে, তার আগের ক্লাসে বারবারই বলেছিলাম যে ট্রান্সডিউসার হচ্ছে আমার এনার্জির একটা ফর্মকে আরেকটা ফর্মে রূপান্তর করে। এটা বেসিক্যালি একটা ট্রান্সডিউসারের কাজ, এনার্জির একটা ফর্মকে আরেকটা ফর্মে ট্রান্সফার করে ট্রান্সডিউসার। আচ্ছা, তাহলে এই ট্রান্সডিউসারটা আমি দেখতেছি কি, পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার হচ্ছে আমার একটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে কনভার্ট করবে। এটাই তো আমি ট্রান্সডিউসারের এতক্ষণ পর্যন্ত দেখে আসতেছিলাম। তো নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি বলতে ট্রান্সডিউসার এখানে হচ্ছে ফোর্স কে বোঝাচ্ছে। পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসারের ক্ষেত্রে ফোর্স কে ভোল্টেজে রূপান্তর করা বা ফোর্স কে ইলেকট্রিক্যাল কোনো এলিমেন্টে রূপান্তর করাই হচ্ছে আমার পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসারের মেইন উদ্দেশ্য বা মেইন কাজটা। যেটা দেখেন এখানে অনেক কিছু বলা আছে। There are certain materials that generate electric potential or voltage, তার মানে ইলেকট্রিক ভোল্টেজ জেনারেট করতে পারে কিছু কিছু হচ্ছে হলো আপনার materials when mechanical strain is applied to them, or conversely when the voltage is applied to them। তার মানে ব্যাপারটা হচ্ছে এমন যে দুইটা ভাইস ভার্সার কথা। They tend to change the dimensions along the certain place. This effect is called piezoelectric effect। আচ্ছা, মেকানিক্যাল স্ট্রেইন, আপনার মনে ইয়ং এর গুণাঙ্কের কথা কি মনে আছে? ইন্টারমিডিয়েটের ইয়ং এর গুণাঙ্ক স্যার, মনে আছে কি? পাইজোটা কি বললেন? আচ্ছা, আমি বলছি পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল মানেই হচ্ছে যে আপনার একদম যদি নর্মালি বুঝতে চান, ফোর্স কে আপনার সে ইয়েতে ভোল্টেজে বা ইলেকট্রিক্যাল পটেনশিয়ালে ট্রান্সফার করবে। এটা হচ্ছে পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার। ভোল্টেজ কে ইলেকট্রিক্যাল পটেনশিয়ালে ট্রান্সফার, সরি, ফোর্স কে ইলেকট্রিক্যাল পটেনশিয়ালে ট্রান্সফার করবে। এটা নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিকে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে ট্রান্সফার করতেছে। এবং ওই নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিটা যদি ফোর্স হয় আর ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে যদি ভোল্টেজ হয়, তাহলে এই ধরনের ট্রান্সডিউসারটাকে বলা হয় পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার। এটা কি বুঝতে পারছেন? এখন এখানে একটা কথা বলছে, স্ট্রেইন স্ট্রেসের কথা বলছে। তো এখানে ব্যাপারটা এরকম, মেকানিক্যাল। আচ্ছা, এখানে বেসিক্যালি মানে একদম নর্মালি মাথায় রাখবেন যে যদি যে ইফেক্টের মাধ্যমে আপনার দেয়ার আর সার্টেন ম্যাটেরিয়ালস দ্যাট জেনারেট ইলেকট্রিক পটেনশিয়াল অর ভোল্টেজ, কিছু কিছু ম্যাটেরিয়াল আছে যারা ইলেকট্রিক্যাল পটেনশিয়াল অথবা ভোল্টেজ জেনারেট করে। হোয়েন মেকানিক্যাল, কখন করে? হোয়েন মেকানিক্যাল স্ট্রেইন ইজ অ্যাপ্লাইড টু দেম, যখন মেকানিক্যাল স্ট্রেইন তাদের উপরে অ্যাপ্লাই করা হয়। স্ট্রেইন মানে কি মনে আছে? স্ট্রেইনের বাংলা জানেন? বিকৃতি শব্দটার সাথে পরিচিত না সবাই আমরা? বিকৃতি, স্যার, বিকৃতি পরিস্থিতি স্যার। বিকৃতি, এটাই বিকৃতি বেইলি, স্ট্রেইন বিকৃতি। আর স্ট্রেচ মানে হচ্ছে পীড়ন। ওই যে আমরা ইয়ং এর গুণাঙ্কের সময় পড়ছিলাম পীড়ন স্যার, বাই। ইয়ং গুণাঙ্কের সমান, জি স্যার। হ্যাঁ, এটাই, এটাকে ইংলিশে বলা যায় ইয়ংস কনস্ট্যান্ট ইকুয়াল টু আপনার কি স্ট্রেস, স্ট্রেস বাই স্ট্রেইন। স্ট্রেস হচ্ছে পীড়ন আর স্ট্রেইন হচ্ছে আপনার কি পীড়ন, এটা কি বললাম, হচ্ছিল আপনার পীড়ন বা বিকৃতি। স্ট্রেইন হচ্ছে বিকৃতি। তার মানে ইয়ং যদি, গুণাঙ্ক। হ্যাঁ, মেকানিক্যাল স্ট্রেইন ইজ অ্যাপ্লাইড, মানে মেকানিক্যাল স্ট্রেইন মানে ধরেন মেকানিক্যাল পরিবর্তন, মানে আমার দৈর্ঘ্যের পরিবর্তন হচ্ছে, আমার প্রস্থের পরিবর্তন হচ্ছে, আমার আয়তনের পরিবর্তন হচ্ছে। এই জিনিসটা মানে যখন করা হয় তখন, or conversely when voltage is applied to them, they tend to change the dimension along certain plane। মানে তখন তারা তাদের ডাইমেনশনটা একটা নির্দিষ্ট প্লেনের ভেতরে চেঞ্জ করতে চায়। দিস ইফেক্ট ইজ কল্ড অ্যাজ পাইজো ইলেকট্রিক ইফেক্ট।
piezoelectric effect. This effect was discovered in the year 1818 by Pierre and Jacques Curie. এখন আমাদের মেইন যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার জিনিসটা কি আসলে, যেটা বললাম যে the piezoelectric transducer work on the principle of piezoelectric effect when mechanical stress or forces, mechanical stress আর force সেম জিনিস, ঠিক আছে, মেকানিক্যাল স্ট্রেস আর ফোর্স সেম জিনিস, is applied to some materials along certain planes. আচ্ছা, এখানে যেমন একটু ভুল করছে আসলে, এখানে স্ট্রেইন হবে না আসলে, এখানে এটা স্ট্রেস হবে, এই জন্য একটু কনফিউশন আছে। মানে আমার যখন কোনো কিছুর উপরে ফোর্স অ্যাপ্লাই করবো, হ্যাঁ, আমি কোনো একটা এমন একটা মিডিয়ামের ভেতরে ফোর্স অ্যাপ্লাই করতেছি, ফোর্স অ্যাপ্লাই করার কারণে তার কিছু, আমি যে ফোর্স অ্যাপ্লাই করি মানে কোনো একটা তারের ভেতরে বা যে জায়গায়, ওর কি দৈর্ঘ্যের বা একটা পরিবর্তন আসবে না ওর ভেতরে। তো এখানে আমি যদি ফোর্স অ্যাপ্লাই করি, একটা নির্দিষ্ট হচ্ছে মেকানিক্যাল ফোর্স অ্যাপ্লাই করি তখন কোনো একটা মেটেরিয়ালের উপরে, তখন কি হবে, মেটেরিয়ালটার আর ডাইমেনশনটা চেঞ্জ হবে একটা নির্দিষ্ট প্লেসের মধ্যে। অবশ্যই ডাইমেনশন তো আর ইনফিনিট টাইম ধরে ডাইমেনশন চেঞ্জ হবে না, এটা নির্দিষ্ট ইয়ের মধ্যে, রেঞ্জের ভেতরে তার ডাইমেনশনটা চেঞ্জ হবে। এখন যদি চেঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে আমার ইলেকট্রিক পটেনশিয়াল বা ভোল্টেজ জেনারেট হবে। এটাই আমার পাইজোইলেকট্রিক ইফেক্ট, এবং এই ইফেক্টটা দিয়ে আমার মেইনলি পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারটা ইউজ করা হয়। এখানে বলা আছে the piezoelectric transducer work on the principle of piezoelectric effect when mechanical stress or forces are applied to some materials along certain planes, they produce electric voltage. একদম সিম্পল হিসাব, মেকানিক্যাল ফোর্স যদি আমি অ্যাপ্লাই করি তাহলে আমার কি হবে, আমার ভোল্টেজে তারা ইলেকট্রিক ভোল্টেজ উৎপন্ন করবে। এটাই আমার পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসার। The electric voltage can be measured easily, দেখেন এটা খুব সুন্দর একটা কথা, the electric voltage can be measured easily by the voltage measuring instrument which can be used to measure the stress or force. একটা জিনিস মাথায় রাখবেন, এই যে ট্রান্সডিউসার করতেছি মানে এটা কারণ কি, আমি এত কষ্ট করে নন ইলেকট্রিক্যাল কোয়ান্টিটিতে ইলেকট্রিক্যাল কোয়ান্টিটি কেন ট্রান্সফার করবো, আর তার পেছনে লজিকটা কি, এত কাহিনী করে এত কিছু করতেছি শিখতেছি। তার কারণ হচ্ছে ধরেন আপনার মেকানিক্যাল ফোর্স, আপনার একটা ইলেকট্রিক্যাল সিস্টেমে ফোর্স মাপার জন্য আপনার কাছে কিছু নাই, আপনি ফোর্স কেমনে মেজার করবেন। তো তখন আমরা কি করব, ফোর্সটাকে প্রথমে ইয়েতে কনভার্ট করে নিচ্ছি, ফোর্সটাকে আমরা প্রথমে ভোল্টেজে কনভার্ট করে নিচ্ছি। দেন ভোল্টেজটা তো আমার ইলেকট্রিক্যাল সিস্টেমে আমার কাছে ভোল্টমিটার আছে বা মাল্টিমিটার আছে, ওইটা দিয়ে তো আমি ভোল্টেজ মাপতেই পারবো। তাহলে ওই যে ভোল্টেজটা মাপতেছি, ওই ভোল্টেজটা আর ভ্যালু থেকে আমি বলে দিতে পারবো কি ধরনের ফোর্স অ্যাপ্লাই হয়েছে। তাহলে জিনিসটা বুঝতে পারছি আমরা, যে আমরা অনেক টাইমে হয় না যে আমরা যখন বিএমআই করতে যাই, বডি মাস ইন্ডেক্স বের করতে যাই, তখন আপনার উচ্চতাটা কিসে চায়, অনেক টাইমে আপনার দৈর্ঘ্যটা হচ্ছে পাউন্ডে, সরি ভরটা পাউন্ডে চায়। তখন আপনি কি করেন, ভরটা কি পাউন্ডে মাপার জন্য কোনো কিছু কি আপনার সামনে, পাউন্ডে তো আর আপনি হিসাব ইয়েতে করতে পারেন, যখন আপনার ওয়েট মেশিনে মাপেন পাউন্ডে তো আর নর্মালি আসে না, অনেক ক্ষেত্রে অনেক ওয়েট মেশিনে আসে। তো আপনার হয়তো বা ভরটা কেজিতে জানেন, তখন ওটাকে কি করেন, ওটাকে ওই বিএমআই মাপার উপযোগী করার জন্য সেটাকে প্রথমে আপনি ওটাকে পাউন্ডে কনভার্ট করে নেন, হয়তো বা নেট থেকে বা যেভাবে হোক সেটাকে কনভার্ট করেন, দেন সেটাকে আপনি ইউজ করেন হচ্ছে আপনার ইয়েতে ব্যবহার করেন ডিরেক্টলি, সেখান থেকে আপনি বিএমআইটা ক্যালকুলেট করতে পারেন। ঠিক সেরকম আমার ইলেকট্রিক্যাল সিস্টেমে আমার কাছে কোনো ধরনের ফোর্স মাপার কিছু নাই, কিন্তু আমার কাছে ফোর্স মেজার করতে হবে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করা হয়েছে। তখন আমি কি করব, একটা ট্রান্সডিউসার ইউজ করে ফোর্সটাকে ভোল্টেজে কনভার্ট করব, দেন ভোল্টেজটা মেপে বলবো আমার ভোল্টেজ এত, তাহলে ভোল্টেজের ইকুইভ্যালেন্ট ফোর্সটা তখন ইজিলি বের করে ফেলা যাবে। এইটাই বেসিক্যালি পাইজোইলেকট্রিক ট্রান্সডিউসারের কাজ। The voltage output obtained from the materials due to piezoelectric effect is very small and it has high impedance. তাহলে ভোল্টেজ আউটপুট obtained from the materials due to মানে পাইজোইলেকট্রিক ইফেক্টের কারণে বা এই চেঞ্জ ট্রান্সডিউসারের কারণে আমার যে ভোল্টেজটা আমি আউটপুটে পাচ্ছি সেটা খুবই ছোট এবং ইট হ্যাজ হাই ইম্পিডেন্স, এবং এটার অনেক বেশি ইম্পিডেন্স, অনেক বেশি স্বাভাবিক, ইম্পিডেন্স বেশি বলেই ভোল্টেজটা আমি আরো কম পাচ্ছি। আচ্ছা, to measure the output some amplifiers, auxiliary circuit and the connecting cables are required to measure the output. মানে এই আউটপুটটা মেজার করতে গেলে, যেমন এত ছোট মানের হয়তো বা একটা আউটপুট ভোল্টেজ আসে যেটা আমার এই ভোল্টমিটার বা মাল্টিমিটারে হয়তো বা ধরতেই পারে না, তখন আমার ওই জন্য কি করতে হচ্ছে, ওই ভোল্টেজটা মাপার জন্য এখানে আমার
কিছু অ্যাম্পলিফায়ার ইউজ করতে হইতে পারে, যে আমি প্রথমে ওই অ্যাম্পলিফায়ার দিয়ে ওটার ভোল্টেজটাকে বাড়ায় নিব, দেন মাপবো। তারপর কিছু অক্সিলারি সার্কিট ইউজ করতে হইতে পারে, কিছু কানেক্টিং কেবল ইউজ করতে হইতে পারে, মানে এই বিষয়গুলো লাগতে পারে। তারপরে এই যে পাইজো ইলেকট্রিক স্যার ম্যাটেরিয়াল। আসসালামু আলাইকুম। স্যার আমি রিমন, একটু কথা বলতাম স্যার। হ্যাঁ হ্যাঁ বলুন। স্যার কালকে তো আমাদের অফলাইন ক্লাস শুরু হবে ভার্সিটিতে। আমি আসলে ঢাকায় যাচ্ছিলাম, বাসে আছি। আমি অনেকক্ষণ ক্লাসে ছিলাম স্যার, কিন্তু আসলে বাসে তো এই জন্য সমস্যা হচ্ছে স্যার। যদি একটু প্রেজেন্টটা দিয়ে দিতেন আমার শেষ টাইমে। আচ্ছা আচ্ছা ঠিক আছে দিদি বলছি। আচ্ছা স্যার, আমি চেক করতে দিয়েছি। আচ্ছা দেখেন এখানে পাইজো ইলেকট্রিক্যাল ম্যাটেরিয়াল দেখা যাচ্ছে, এখানে উপর দিকে একটা নীল অ্যারো দিয়ে দেওয়া আছে। এটা বেসিক্যালি কি, এটা হচ্ছে আমার ফোর্স অ্যাপ্লাই করা হচ্ছে। এই ফোর্স অ্যাপ্লাই করার কারণে পাইজো ইলেকট্রিকের এই যে দেখেন, যেখানে আমার এই ভোল্টমিটারটা লাগানো না, যেটা তার দিয়ে, এই তারের এখানে আউটপুট হিসাবে আমি ভোল্টেজ পাচ্ছি, দেন ওই ভোল্টেজটা একটা ভোল্টমিটার দিয়ে বা মাল্টিমিটার দিয়ে মাপতেছি। এটা হচ্ছে আমার পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসার, দেখবে এরকম। আচ্ছা সার্কিট ডায়াগ্রাম, পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল। পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল একটা বিষয় আছে। আচ্ছা সার্কিট ডায়াগ্রাম এরকম, পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল। তো একটা ভোল্টেজ সোর্স থাকে, একটা ক্যাপাসিটর থাকে, একটা ইন্ডাক্টর থাকে, একটা ক্যাপাসিটর থাকে, রেজিস্ট্যান্স থাকে। এটা হচ্ছে আমার পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল। আচ্ছা তারপর the figure shows a conventional piezoelectric transducer with a piezoelectric crystal inserted between a solid base and force summing member. আচ্ছা the figure shows a conventional piezoelectric transducer. একটা ফিগার নিচে দেখা যাচ্ছে, এটা একটা conventional piezoelectric transducer with a piezoelectric crystal instead of a solid heat base and force summing member. মানে এখানে একটা ক্রিস্টাল ইউজ করা হয়েছে, ওই ক্রিস্টালটা দিয়ে বেসিক্যালি পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালটা বা পাইজো ইলেকট্রিক বানানো হয়েছে। পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল হিসাবে অনেক ধরনের ক্রিস্টাল ব্যবহার করা হয়, যেমন ন্যাচারাল ক্রিস্টাল হিসাবে পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়ালে আপনার ইউজ করা হয় হচ্ছে হলো ন্যাচারাল হিসাবে ইউজ করা হয়, সিনথেটিক হিসাবে ইউজ করা হয় লিথিয়াম সালফাইড, আর ন্যাচারাল হিসাবে ইউজ করা হয় কোয়ার্টজ। কোয়ার্টজ এর নাম শুনছি আমরা, কোয়ার্টজ কেমিস্ট্রিতে, কোয়ার্টজ নাম শুনছেন? আচ্ছা না শুনে থাকলে সমস্যা নেই। তো হচ্ছে তাহলে এটাই হচ্ছে আমার, তাহলে আমার এখানে ব্যাপারটা কেমন, এখানে পাইজো ওয়ার্কিং প্রিন্সিপাল হবে পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল। এই যে পাইজো ইলেকট্রিক ম্যাটেরিয়াল বা তার ইফেক্ট বা তার জিনিসগুলা, এই জিনিসগুলা পাইজো ইলেকট্রিক ক্রিস্টাল আমি চাইলে ইউজ করতে পারি। ক্রিস্টাল দিয়ে ডিরেক্টলি আমি পাইজো ইলেকট্রিক্যাল ট্রান্সডিউসার বানাইতে পারি। এখন ওই ক্রিস্টাল হিসেবে, ন্যাচারাল ক্রিস্টাল হিসেবে ইউজ করতে পারি আমি কোয়ার্টজ, আর সিনথেটিক ক্রিস্টাল হিসেবে ইউজ করতে পারি লিথিয়াম সালফাইড। আচ্ছা তো বলছে কি, আহ, তাহলে ওইটা দেখছি। সেকেন্ড লাইন হচ্ছে ইফ আ ফোর্স ইজ অ্যাপ্লাইড অন দা প্রেসার পোর্ট। প্রেসার পোর্টে যদি আমি, প্রেসার পোর্ট আছে উপরে, ওটাতে যদি আমি ফোর্স অ্যাপ্লাই করি এখানে, তাহলে আমার কি হবে, ফোর্স অ্যাপ্লাই করলে the same force will fall on the force summing member. এখানে বারে যদি প্রেসার দেই, ফোর্স অ্যাপ্লাই করি, তাহলে এই পুরো পাতের উপরে সেম ফোর্স পাবো। যে এখানে এই সাইডে একটা আছে ফোর্স সামিং মেম্বার, এই সাইডে একটা আছে মেম্বার, এই দুইটা মেম্বারের উপরে সেম প্রেসারটা বা সেম ফোর্সটা পড়বে। আচ্ছা thus the potential difference will be generated on the crystal due to its property. ঠিক আছে, এখন পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ ডিফারেন্সটা হয় হচ্ছে হলো ক্রিস্টালের প্রপার্টির উপরে বেস করে। The voltage produced will be proportional to the magnitude of the force, applied force. তার মানে আমি যে পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করব সেই পরিমাণ ভোল্টেজ উৎপন্ন প্রডিউসড হবে। তো এই ভোল্টেজ ফোর্স যদি আমি 5 গুণ অ্যাপ্লাই করি, আমার ভোল্টেজও 5 গুণ উৎপন্ন হবে। বুঝে গেছে এটুকু? জি স্যার। এটার অ্যাডভান্টেজেস কি কি, এই পাইজোইলেকট্রিক ক্রিস্টালের দে অফেন ভেরি high frequency response. That means the parameter changing at very high speeds can be sensed easily. ঠিক আছে, তার মানে তারা অনেক বেশি, অনেক টাইমে অনেক হাই ফ্রিকোয়েন্সি অফার করতেছে, ফ্রিকোয়েন্সি রেসপন্স, তার মানে অনেক ফাস্ট রেসপন্স করবে। দ্যাট মিনস দ্য প্যারামিটার চেঞ্জিং at very high speeds can be sensed easily.
তার মানে খুব দ্রুত যদি কোনো প্যারামিটার আপনার চেঞ্জ হইতে থাকে, যে আমার কোন একটা প্যারামিটার খুব দ্রুত চেঞ্জ হয়ে গেল, তাহলে খুব সহজেই সে সেটাকে সেন্স করতে পারবে। এটা একটা অ্যাডভান্টেজেস পাইজো ইলেকট্রিক ট্রান্সডিউসারের। আরেকটা অ্যাডভান্টেজেস কি? হাই ট্রানজিয়েন্ট রেসপন্স। The piezoelectric transducer can detect events of microseconds and also give the linear output. হাই ট্রানজিয়েন্ট রেসপন্স, রেসপন্সটা খুব ট্রানজিয়েন্ট, মানে সে শুধু বুঝতেই পারবে না, সে খুব ফাস্ট রেসপন্সও করতে পারবে, অনেক ফাস্ট রেসপন্স করতে পারবে। এবং রেসপন্সটা কি বলা হচ্ছে, সে মাইক্রো সেকেন্ড এন্ডে সে রেসপন্স করে ফেলতেছে। তারপরে বলছে কি স্মল সাইজ এন্ড রাফ কনস্ট্রাকশন। তাহলে কি the piezoelectric transducer are small in size and have rough construction. তো সাইজটা ছোট হয়, যেটা সুবিধা, সাইজ ছোট হবে সব ক্ষেত্রে। লিমিটেশনস গুলা কি কি? লো আউটপুট, এর প্রথমেই প্রবলেম যেটা লো আউটপুট, আমার আউটপুট ভোল্টেজটা খুবই খুবই লো হয়। The output obtained from the piezoelectric transducer is low, so external electronic circuit has to be connected. এক্সটার্নাল ইলেকট্রনিক সার্কিট হচ্ছে এক্সট্রা ভাবে কানেক্ট করতে হয়, হয়তো বা একটা একটা অ্যাম্পলিফায়ার ইউজ করতে হতে পারে আমার ভোল্টেজের মান বাড়ানোর জন্য, বা অন্য যে কোনো কিছু। আচ্ছা, হাই ইম্পিডেন্স। The piezoelectric crystals have high impedance so they have to be connected to the amplifier and auxiliary circuit, which have the potential to cause errors in measurement. To reduce these errors, our amplifiers high frequency impedance and long cables should be used. তাহলে বলতেছি the piezoelectric crystal have high impedance, so they have to be connected to the amplifier and the auxiliary circuit, which have the potential to cause errors or measurement and to reduce. আচ্ছা, তার মানে যদি একটা আমি ইউজ করি, একটা আপনার হচ্ছে অ্যাম্পলিফায়ার ইউজ করি বা এক্সটার্নাল সার্কিট, সেই ক্ষেত্রে দেখা যায় আমার এরর হওয়ার সম্ভাবনা থাকে অনেক বেশি। To reduce this error, amplifiers high frequency impedance and long cables should be used. তো তারপরে বলছে কি forming into shape, it very difficult to give the desired shape to the crystal with sufficient strength. ঠিক আছে, মানে এটা সাফিসিয়েন্ট শেপ অনুযায়ী ক্রিস্টাল পাওয়া সম্ভব না। আচ্ছা, আমাদের মোটামুটি শেষ, ট্রান্সডিউসার শেষ। এখন আমাদের হচ্ছে পালস উইথ মডুলেশন, বিভিন্ন ধরনের মডুলেশন। আচ্ছা, আপনারা কমিউনিকেশনে মডুলেশন করছেন? না স্যার। মডুলেশন এখন করেন? তাহলে মডুলেশন আমি যদি দুইটা কথা বলি, তাহলে হচ্ছে একটু দেখে, মডুলেশন হচ্ছে কি জিনিস। ধরেন একটা লো ফ্রিকোয়েন্সির একটা সিগন্যাল, হ্যাঁ, ধরেন আপনার ব্যাপারটা এরকম যে আপনার বাসায়, আচ্ছা আপনার বাসায় ধরেন একটা কুরিয়ার সার্ভিস আপনি ডাক দিচ্ছেন, একটা কিছু একটা একটা মাল আপনি কুরিয়ার করবেন, পাঠাও কুরিয়ার বা যে কোনো কিছুতে। আপনি কি করবেন? প্রথমে জিনিসটাকে জিনিসটাকে প্যাকিং করবেন। প্রথমে যে জিনিসই পাঠান প্যাকিং করতে হবে না? প্রথমে প্যাকিং করবেন। ধরেন আপনি একটা গল্পের বই পাঠাতে চাচ্ছেন, বা যে কোনো একটা কিছু, বা একটা মগ পাঠাতে চাচ্ছেন, বা একটা সুন্দর একটা ফুলের টপ ডিজাইন করছেন, এটা পাঠাতে চাচ্ছেন আপনার ফ্রেন্ডকে বা কোনোভাবে, এটা কুরিয়ার করে। তো আপনি খুব দ্রুত পাঠাতে চাচ্ছেন, ফ্রেন্ড হয়তো বা আজকে দেশে বাইরে চলে যাবে, আপনি তাকে পাঠাতে চাচ্ছেন। তখন এই জন্য তাহলে কি করতেছেন, আপনি জিনিসটাকে প্রথমে প্যাকিং করতে হবে না? প্যাকিং করবেন, করার পরে কি হবে জিনিসটা, ওই যে একজন কুরিয়ারের যে লোকটা বা যে হচ্ছে হলো পাঠাও পার্সেলের লোক, সেই লোকটাকে জিনিসটা দিবেন। এবং প্যাকিং কেন করে দিলেন? যাতে ওই আপনার ফ্রেন্ডকে যেটা পাঠাচ্ছেন ওইটা যাতে পাঠাও লোকটা দেখতে না পারে কোন জিনিসটা দিচ্ছেন বা কি, সেটার জন্য একটা করতেছেন। এই যে আপনি একটা লো ফ্রিকোয়েন্সি বা একটা যে নর্মাল একটা জিনিসকে একটা সুন্দর একটা কিছু দিয়ে বা একটা অন্য একটা ভাবে তাকে স্মুথলি ডেস্টিনেশনে পাঠানোর জন্য যে কাজটা করছেন, এটাই বেসিক্যালি মডুলেশন। তখন একটা লো ফ্রিকোয়েন্সি একটা সিগন্যালকে একটা হাই ফ্রিকোয়েন্সির সিগন্যাল দ্বারা
আমি যদি একত্র করে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যাল দ্বারা মিক্সড করি, পরে সিগন্যালটাকে, যে সিগন্যালের যে অবস্থা হইলো বা সিগন্যালটাকে অনেক দূরে পাঠাই, তো টেকনাফ থেকে তেঁতুলিয়া আমি আমার ভয়েসটাকে পাঠাতে চাচ্ছি। তো আমার এই যে লো ভয়েসটা বা আমার এই কথাটা যে বলতেছি, এটা আপনারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে বসে শুনতেছেন। তার মানে কি, এখানে ধরেন আমার ভয়েসটা আপনাদের কাছে পৌঁছায় গেছে। তো এখানে বেসিক্যালি আপনার মডুলেশনটা হয়েছে। আসলে মডুলেশনটা কেমন, যে হচ্ছিল আমার একটা লো ফ্রিকোয়েন্সি সিগন্যাল ছিল, সেটাকে হাই ফ্রিকোয়েন্সি সিগন্যালে কনভার্ট করা হয়। তো এটাই হচ্ছে আমার কি, মডুলেশন। এন্ড পালস উইথ মডুলেশন কি জিনিস? Pulse width modulation is one kind of switching techniques where different width of pulses is integrated for form an analog signal. It has two components, one is duty cycle and another is frequency. তাহলে pulse width modulation হচ্ছে হলো একটা switching techniques where different width of pulses is generated from an analog signal. তাহলে analog signal থেকে different width এর, মানে কোথাও উইথ বড় কোথাও ছোট, এর এর হচ্ছে হলো আমার কি বলছে, ডিফারেন্ট উইথ পালসেস, এক একটা বিভিন্ন উইথ পালস আলাদা আলাদা ফ্রম এন অ্যানালগ সিগন্যাল। তাহলে ইট হ্যাজ টু কম্পোনেন্টস, ওয়ান ইজ ডিউটি সাইকেল এন্ড another is component, one is duty cycle and another is frequency. The duty cycle describes the amount of signal is in a high state, it as a percentage of total time of the আচ্ছা সরি, দেখেন বলছি কি, দ্য ডিউটি সাইকেল। হ্যাঁ, দ্য ডিউটি সাইকেল আচ্ছা আরেকবার বলি, মানে আমার পালস উইথ মডুলেশনের দুইটা কম্পোনেন্ট, একটা কম্পোনেন্ট ডিউটি সাইকেল আর একটা কম্পোনেন্ট হচ্ছে ফ্রিকোয়েন্সি। এন্ড ডিউটি সাইকেল কি ডেসক্রাইব করে, দ্য অ্যামাউন্ট অফ সিগন্যাল ইজ ইন আ হাই স্টেট as a percentage of total time it takes to complete one cycle. তার মানে কি বলছে, তার ডিউটি সাইকেল, আচ্ছা ডিউটি সাইকেল ডিসক্রাইব দ্য অ্যামাউন্ট অফ দ্য সাইকেল অ্যামাউন্ট অফ দ্য সিগন্যাল ইন হাই স্টেট এজ এ পার্সেন্টেজ। মানে ডিউটি সাইকেল হচ্ছিল যেই সিগন্যাল গুলো আমার হাই আছে, ওই সিগন্যাল গুলার পার্সেন্টেজটাকে আমার বলতেছি, টোটাল টাইম অনুযায়ী পার্সেন্টেজটাকে বলছি ডিউটি সাইকেল। যেমন আমি বলছিলাম না যে টি অন বাই টি অফ, মানে টোটাল অন টাইম ডিভাইডেড বাই টোটাল টাইম এর যে রেশিওটা, সেটাকেই বলা হচ্ছে আপনার মানে সেটাকেই বলা হয় হচ্ছে আপনার ডিউটি সাইকেল। অন টাইম আর টোটাল টাইমের যে রেশিও, সেটাকে বলা হয় ডিউটি সাইকেল। তো বলছে দ্য ফ্রিকোয়েন্সি ডিটারমাইন ইন হাউ ফাস্ট দ্য পিডব্লিউএম এম, তারপরে হচ্ছে হলো তারপরে বলতেছে হাউ ফাস্ট দ্য পিডব্লিউএম কমপ্লিটস আ সাইকেল 1000 হার্টজ will be 1000 cycles per second, as therefore how fast it switches between high and low states. ঠিক আছে, এই ফ্রিকোয়েন্সিটা কি ডিটারমাইন করে, যে কতটা ফাস্ট সে হচ্ছে হলো এই জিনিসগুলো রেডি করতে। হ্যাঁ প্রতি সেকেন্ডে কত দ্রুত যায়? হ্যাঁ হ্যাঁ, প্রতি সেকেন্ডে কত দ্রুত যাচ্ছে, মানে সেটা সে ই করতেছে, সে বের করতেছে। এন্ড দেয়ারফর হাউ ফাস্ট ইট সুইচেস বিটুইন হাই এন্ড লো সুইচেস, মানে লো সুইচ আর লো স্টেট আর হাই স্টেট, এই দুইটার মধ্যে কতটা ফাস্ট সে রেসপন্স করতেছে, সেই ব্যাপারটাও দেখতেছি। তারপর অলদো দিস মডুলেশন টেকনিক ক্যান বি ইউজ টু এনকোড ইনফরমেশন ফর ট্রান্সমিশন। তার মানে এই মডুলেশন টেকনিকটা এনকোড, আচ্ছা নর্মালি আপনি যদি চিঠিটা নর্মালি পাঠাই দিতেন, আপনি তো করে ফেলতে পারতো একটা সাদা খামে না দিয়ে বা কিছু ভাবে। তাহলে এখন আপনি কি করেছেন, একটা খামের ভেতরে দিয়ে দিচ্ছেন যখন, তখন জিনিসটা কি সিকিউরড হয়ে গেল না ব্যাপারটা? মানে ওই খামটার দিকে তাকাইলেই কি চিঠিটা পড়তে পারবে? বা একটা না স্যার। র্যাপিং একটা বক্স করে দিচ্ছেন, চাইলে কি জিনিসটা দেখতে পারবে যে কুরিয়ার ম্যান আছেন যিনি? না স্যার। পারবে না। তার মানে আমার এক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, যে আমি সিগন্যালটাকে চাইলে খুব সহজেই এনকোড করতে পারতেছি ইনফরমেশনটাকে। Its main use to allow the control of the power supply to electrical devices, especially to inertial loads such as motors. তার মানে কি, এখানে বলতেছে পাওয়ার সাপ্লাই, কন্ট্রোল দ্য পাওয়ার সাপ্লাই টু ইলেকট্রিক্যাল ডিভাইসেস। হ্যাঁ, তারপরে কি বলছে, স্পেশালি টু ইনার্শিয়াল
ইনার্শিয়াল লোডস সাচ এস মোটরস। আচ্ছা, তো এই যে 0% ডিউটি সাইকেলের চিত্র এমন, 0% মানে কোনো টাইমে অন নাই, 25% মানে দেখেন অন টাইমটা অফ টাইমের চেয়ে অনেক কম না? অন টাইমটা অফ টাইমের চেয়ে অনেক কম না? জি স্যার। যেখানে এখানে অন টাইমটা হচ্ছে হলো 25%, মানে 4/1 সময় অন আছে আর 3 ভাগ সময় অফ আছে, এরকম। 50% হলে 50% টাইম অন, 50% অফ। 75% মানে হচ্ছিল 75% মানে 3/4 ভাগ, 4/3 ভাগ সময় অন আর বাকি 1 ভাগ অফ। আবার 100% মানে সব সময় অন। এভাবে ডিউটি সাইকেলটা মানে ক্যালকুলেট করা হয়। এখন ডিফারেন্ট টাইপস অফ পালস উইথ মডুলেশন, বিভিন্ন রকমের পালস উইথ মডুলেশন আছে। একটা হচ্ছে সিঙ্গেল পালস উইথ মডুলেশন, মাল্টিপল পালস উইথ মডুলেশন, সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন, ট্রাপিজয়েডাল পালস উইথ মডুলেশন, 60° পালস সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন, স্টেয়ারকেস পালস উইথ মডুলেশন। এই কয়েকটা টাইপের হারমোনিক্স। হারমোনিক্স আর ইন্টিজার মাল্টিপলস অফ এ ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সিস। হারমোনিক্স কোন জিনিসটা? একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির ইন্টিজার মাল্টিপল হচ্ছে কি বলা হয় হারমোনিক্স। If the frequency is 5 kilohertz, first harmonic হচ্ছে 5 into 1, second harmonic 2, third harmonic 3 into 5, fourth harmonic 4 into 5. Noted that first and third harmonic are called odd harmonics and second and fourth called even harmonics. তাহলে এরপরে আছে কি ইফেক্ট অফ টোটাল হারমোনিক ডিস্টরশন। এখানে as total harmonic distortion বা THD has an adverse effect on equipment and conductor, high THD offers increased হিটিং লস। মানে টিএসডি এর মান যদি বা হারমোনিক ডিস্টরশন যদি অনেক বেশি হয় তাহলে হিটিং লস হয়, অ্যারাইজিং ফলস। হারমোনিকটা কি? হ্যাঁ, হারমোনিকটা কি আসলে? আচ্ছা, হারমোনিকটা কি না, দেখেন হারমোনিক হচ্ছে আপনার একটা ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি আছে না? ধরেন আপনার ফ্রিকোয়েন্সি হচ্ছে 50 কিলো হার্টস বা 50 হার্টস। ওই 50 হার্টজ এর হারমোনিক্স বলা হয় 50 হার্টজ। ওই যে 50 হার্টজ এর অনেকগুলা কম্পোনেন্ট এর মতো চিন্তা করতে পারেন, যে 50 হার্টজ এর সেকেন্ড হারমোনিক কত, তাহলে বলবেন 2 into 50 হার্টজ। 50 হার্টজ এর থার্ড হারমোনিক কত, 3 into, মানে ওটার একটা কম্পোনেন্ট বা মাল্টিপল বোঝানো হয়। এই যে দেখেন হারমোনিক্স আর ইন্টিজার মাল্টিপলস। এটা কি বুঝতে পারছেন নাকি আরেকটু ভেঙে বলতে হবে? তাই বুঝতে পারছি। আচ্ছা, তো এখানে বলছে ইন এডিশন ইট অলসো ইনক্রিজেস দ্য কস্ট, মানে টোটাল হারমোনিক ডিস্টরশন যদি হয় সেই ক্ষেত্রে কি হবে, আমার লসটা হচ্ছে কস্ট বাইরে যাবে, লস বেশি হবে, ফলস ট্রিগারিং হবে। তারপরে হচ্ছে আমার আরো কি কি হবে, সাইজ অফ দা ফিল্টারিং ডিভাইসেস। মানে আমার এই যে লসটা হচ্ছে বা এটা স্বাভাবিকভাবে একটা ডিস্টরশন যদি হয় তাহলে আপনার নর্মালি কি হবে, নর্মালি যখন ডিস্টরশন হবে মানে ব্যাপারটা এমন, আপনি যখন 5 কিলো হার্জ ইউজ করছেন তখন আপনার নর্মালি 5 কিলো হার্জই পাওয়ার কথা, আপনার ওইটার একটা রেপ্লিকা হিসেবে 10, 15 এরকম তো পাওয়ার কথা না। যখন ডিস্টরশন হচ্ছে তার মানে তখন আপনার ওই ডিস্টরশনটা এড়ানোর জন্য যে ফিল্টারিং ডিভাইসেস বা নয়েজ এড়ানোর জন্য যে ডিভাইসেসটা ওইটার কস্টটাও বেড়ে যাবে যখন আমার এই ডিস্টরশনটা বেশি হবে। দেন এগেইন ইনফেরিয়র টিএসডি অফার্স অ্যান অ্যাডভান্সড পাওয়ার ফ্যাক্টর, লেজার পিক কারেন্টস এন্ড হায়ার এফিসিয়েন্সি। আচ্ছা, তার মানে ব্যাপারটা কি হচ্ছে, আমার এই টিএসডি মানে ইনফেরিয়র টিএসডি, এই টিএসডি বা টোটাল হারমোনিক ডিস্টরশনটা আমার অ্যাডভান্স পাওয়ার ফ্যাক্টর অফার করতেছে, তারপরে লেজার পিক কারেন্টস এন্ড হায়ার এফিসিয়েন্সি। দ্যাট ইজ হোয়াই ইট ইজ ভেরি এসেনশিয়াল টু ডিমিনিশ দ্য টিএসডি অফ দ্য মাল্টি লেভেল ইনভার্টার। ঠিক আছে, তো হচ্ছিল ব্যাপারটা কেমন, ব্যাপারটা হচ্ছিল একটা টোটাল হারমোনিক ডিস্টরশনের কথা বলছে, ইনফেরিয়র টোটাল হারমোনিক ডিস্টরশন। এদের অফার করা হয়েছে যে offer an advanced power factor, laser peak currents and higher efficiency. That is why very essential. ঠিক আছে,
তার মানে আমার এখানে একটা মাল্টি লেভেল ইনভার্টার যদি আমার হয়, যে মাল্টি লেভেল মানে যে ইনভার্টার আমরা তো টু লেভেল ইনভার্টার করি, এরকম 3 লেভেল 4 লেভেল 6 লেভেল 7 লেভেল এভাবে বিভিন্ন টাইপের ইনভার্টারের লেভেল বাড়ানো যায়। তার লেভেল বাড়লে এফিসিয়েন্সি বাড়বে, সবকিছুরই একটা অ্যাডভান্টেজ পাবো আমি। তারপর আমাকে এখানে বলতেছে সিঙ্গেল পালস উইথ মডুলেশন, সিঙ্গেল পালস ফর হাফ সাইকেল জেনারেটস ফ্রম দিস টেকনিক। ঠিক আছে, সিঙ্গেল পালস ফর হাফ সাইকেল জেনারেটস ফ্রম দিস টেকনিক মানে সিঙ্গেল পালস পাবো আমি। ইট কনসিস্ট লোকেটেড it consists of a pulse located symmetrical about pi by 2 and another pulse located symmetrical about 3 pi by 2. এই যে দেখেন ক্যারিয়ার সিগন্যাল রেফারেন্স সিগন্যাল, মানে ব্যাপারটা এমন কি রেফারেন্স সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যালের মধ্যে তুলনা করে আমি পালস উইথটা করব। নর্মালি চিন্তা করেন মানে রেফারেন্স সিগন্যাল আর ক্যারিয়ার সিগন্যালের মধ্যে এইটুকু অংশে তুলনা করছেন, কোনটা বড়? ক্যারিয়ার সিগন্যাল হচ্ছে হলো এই যে লম্বাটা, আর রেফারেন্স সিগন্যাল হচ্ছে হলো একদম স্ট্রেট, কোনটা বড়? বলেন তো। কেরিয়ার। ক্যারিয়ার সিগন্যালটা বড়, তাহলে আমার যখন রেফারেন্স সিগন্যালটা ছোট হচ্ছে ক্যারিয়ার সিগন্যালের চেয়ে, তখন আমার আউটপুট আসতেছে 0। যখন আমার রেফারেন্স সিগন্যালটা বড়, রেফারেন্স সিগন্যালটা দেখেন বড়, ক্যারিয়ার সিগন্যালটা ছোট, ততক্ষণ পর্যন্ত আমার আউটপুট আসছে, আউটপুট পাবো, আর বাদ বাকি টাইমে আমি কোনো আউটপুট পাবো না। স্যার আরেকবার একটু বলবেন? হ্যাঁ, আচ্ছা একবার দেখেন একটু আরেকবার বলবেন? আরেকবার বলি, মানে ব্যাপারটা এরকম, আপনি একটু তুলনা করেন, মানে একটু ভেঙে আসি আমরা। কয়েকটা পোর্শন আছে এখানে, এই যে এইটুকু অংশ একটা ধরেন, এইটুকু অংশ ধরেন, এটুকু আছে এরকম পয়েন্টে। এখন এই পয়েন্ট, এই যে স্ট্রেট লাইনটা যেটা, এটা রেফারেন্স সিগন্যাল, আর উপরের যে স্লোপ লাইনটা এটা আমার ক্যারিয়ার সিগন্যাল। দেখেন তো এইটুকু অংশের ভেতরে, এতটুকু অংশের ভেতরে আপনার কোন জিনিসটা বড়, ক্যারিয়ার সিগন্যালটা বড় নাকি রেফারেন্স সিগন্যালটা বড়? কেরিয়ার সিগন্যাল। ক্যারিয়ার বড়, রেফারেন্স সিগন্যাল ছোট। রেফারেন্স সিগন্যাল যদি ছোট হয় ক্যারিয়ারের চেয়ে, তাহলে আউটপুট পাচ্ছি কি 0। এটা বোঝা স্যার। গেছে, আউটপুট যে 0 পাচ্ছি। জি স্যার। আচ্ছা, আবার একটু চিন্তা করেন যে আমার যখন রেফারেন্স সিগন্যালটা বড়, তখন আমি আউটপুট সিগন্যাল কি পাচ্ছি, ওই রেফারেন্স সিগন্যালের সমান, মানে তখন আমি আউটপুট পাচ্ছি। বুঝতে পারছেন কি? তারপরে রেফারেন্সটা বড় হলে আউটপুট কি পাবো? আউটপুটটা পাবেন আপনি একটা একটা নর্মালি একটা ডিসির মতো, একটা জাস্ট নর্মাল, মানে রেফারেন্স সিগন্যালটা আউটপুট হিসেবে পাবেন, মানে ওই রেফারেন্স সিগন্যালটা আউটপুট হিসেবে পাবেন। আচ্ছা, তারপরে আমার এখানে আরো বলা আছে দ্য শেপ অফ দ্য আউটপুট ভোল্টেজ ইজ কোয়াজি স্কোয়ার ওয়েভ। কোয়াজি স্কোয়ার মানে স্কোয়ারও না আবার ফুল স্কোয়ার না, কোয়াজি স্কোয়ার বলা হয় এটাকে, যে ধরনের আউটপুট পাইছি। তারপরে গ্রেট ডিল অফ হারমোনিক কন্টেন্টস ইজ ইনডিউসড ইন আউটপুট ভোল্টেজ। Great deal of harmonic content is induced in the output voltage. The amplitude of the harmonic content is 0.33 units. Very poor performance at lower voltages. এগুলো আমার সিঙ্গেল পালস উইথ মডুলেশনের বৈশিষ্ট্য। মাল্টিপল পালস উইথ মডুলেশনের বৈশিষ্ট্য কি হচ্ছে? ইট ইজ অ্যান এক্সটেনশন অফ সিঙ্গেল পালস উইথ মডুলেশন। সিঙ্গেল পালস উইথ মডুলেশনের একটা এক্সটেনশন হচ্ছিল আমার মাল্টিপল পালস উইথ মডুলেশন। মোর পালসেস উইল এক্সিস্ট। হ্যাঁ, এখানে কতগুলা পালস পাইছি আমি? অনেকগুলা পালস পাইছি না? যে পালস বলতে যেরকম এই বক্স বক্স আউটপুট অনেকগুলা পাইছি না? আর আগের বারে আমি 0 থেকে পাই পর্যন্ত কয়টা পাইছিলাম? 0 থেকে পাই পর্যন্ত মাত্র একটা পালস পাইছি, আর এখন আমি কতগুলা পালস পেলাম? 0 থেকে পাই পর্যন্ত 6টা পালস পাচ্ছি, তার মানে আমার এখানে পালস বেশি। আচ্ছা, দা উইথ অফ এভরি সিঙ্গেল পালস ইজ সেম। প্রত্যেকটা সিঙ্গেল পালসে উইথ সেম কম্পারেটর ট্রিগার পালস, ট্রিগার পালস, generator trigger pulse, generator or triangular wave, square wave trigger pulses to SCR. আচ্ছা, comparator trigger pulse, generator triangular wave, square wave, আচ্ছা এই লাইন লাগবে না, এটা ফালতু।
দ্য লোয়ার অর্ডার হারমোনিক্স আর এলিমিনেট, মানে আমার এই যে হারমোনিক্স বা রেপ্লিকা গুলা হচ্ছিল এগুলো লোয়ার অর্ডার, মানে দ্বিতীয় হারমোনিক তৃতীয় হারমোনিক, এই হারমোনিক গুলা আমার নর্মালি এলিমিনেটেড হয়ে যায়। তার মানে আমার জন্য সুবিধা, হারমোনিক একটা ডিস্টরশন, একটা ক্ষতি, খারাপ জিনিস, সেটা যদি আমার কোনোভাবে আমি বাদ দিয়ে দিতে পারি তাহলে তো বেশ ভালো। দ্য ম্যাগনিটিউড অফ হায়ার হারমোনিক্স উড গো আপ, হায়ার হারমোনিকের ম্যাগনিটিউড বেড়ে যাবে। দেয়ার দিস হ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন দেন সিঙ্গেল ফেজ উইথ ঠিক আছে। তাহলে বলতেছি কি, দ্য মোর অ্যাপ্লিকেশন দেন সিঙ্গেল পালস উইথ মডুলেশন ইন ওল্ডেন ডেজ। আচ্ছা, তার মানে এখানে আমার অনেক বেশি অ্যাপ্লিকেশনস রয়েছে, স্বাভাবিকভাবে মাল্টিপল পালস উইথ মডুলেশন করতেছি। সাইনোসাইডাল পালস উইথ মডুলেশন যদি সাইনোসাইডাল হয়, মানে মাথায় রাখবেন, এখন আপনার কথা হচ্ছে যে স্যার এখানে বুঝবো কিভাবে এটাকে মাল্টিপল পালস উইথ মডুলেশন, কোনটা সিঙ্গেল কোনটা সাইনোসয়েড, আপনার ক্যারিয়ার সিগন্যালের উপর ডিপেন্ড করবে। এখন ক্যারিয়ার সিগন্যাল যদি এই পালস গুলা বেশি হয়, ক্যারিয়ার সিগন্যাল দেখেন, ক্যারিয়ার সিগন্যালের এরকম যদি এগুলা বেশি হয় 0 থেকে π পর্যন্ত, তাহলে ওইটাকে বলবো মাল্টিপল পালস উইথ মডুলেশন। আর যদি এমন হয় ক্যারিয়ার সিগন্যালে শুধুমাত্র একটা আমি এরকম ভি শেপ বা এরকম পাচ্ছি, তাহলে সেটাকে বলবো সিঙ্গেল পালস উইথ মডুলেশন। তারপর সাইনোসয়েডাল হলে কি হবে, ক্যারিয়ারটা সাইনোসয়েডাল, ক্যারিয়ার সাইনোসয়েডাল পালসেস উইথ, দেখেন তাহলে কি পালসেস উইথ হ্যাভ ডিফারেন্ট উইথস, তাহলে পালস গুলার আলাদা আলাদা উইথ থাকবে, মানে এক একটা এক এক রকম মোটা হবে। তারপরে দ্য উইথ অফ দ্য ইন্ডিভিজুয়াল পালস উইল বি ডিসাইডেড অ্যাকর্ডিং টু দ্য অ্যাঙ্গুলার পজিশন অফ সাইন ওয়েভ। দ্য উইথ অফ দ্য ইন্ডিভিজুয়াল পালস উইল বি ডিসাইডেড অ্যাকর্ডিং টু দ্য অ্যাঙ্গুলার পজিশন অফ, এত মানে অ্যাঙ্গুলার মানে এই সাইন ওয়েভের উপর ডিপেন্ড করবে পালস গুলা কোন দিকে যাবে। যেমন দেখেন এই যে পালসের উইথ মাঝখানে সাইন ওয়েভে কি, সাইন ওয়েভের ভ্যালু পিক ভ্যালু একদম মাঝখানে এই বরাবর যেখানে দাগ দিচ্ছি, তাহলে পিক ভ্যালুতে আমার পালসটাও বেশি মোটা হবে। তারপরে পালস আস্তে আস্তে কম, আবার বাম পাশে আস্তে আস্তে কম, আর ডান পাশে নিচে দিকে, ঠিক আছে। তারপরে বলছে দা উইথ অফ দ্য ইন্ডিভিজুয়াল, আচ্ছা এটা বললামই। হাইট অফ দ্য পালস ইজ কেপ্ট আর কনস্ট্যান্ট, পালসের হাইট গুলা কনস্ট্যান্ট, সবার হাইট সেম দেখেন। ওল্ড মাল্টিটিউড ওই অড মাল্টিটিউড অফ থ্রি এন্ড ইভেন হারমোনিক্স আর সাবটেস্ট, মানে মাল্টিপলস অফ থ্রি মানে তিনের গুণিতক যেগুলা আছে, তিনের গুণিতক কি 3, 6, 9, কিন্তু এগুলা না, তিনের গুণিতক হচ্ছে হলো বেজোড় যে সংখ্যাগুলা তিনের গুণিতক, ওই যে ওই হারমোনিক্স গুলাকে সে রিজেক্ট করে দেয়। তারপরে হচ্ছে হলো ওই ওই হারমোনিক্সটাকে কি রিজেক্ট করতে দিচ্ছে, আর এটা কি করতেছে ইভেন হারমোনিক্স, ঠিক আছে। এবং হচ্ছে হলো 2, 4, 6 যে ইভেন হারমোনিক্স গুলো আছে ওগুলো ডিনোট করে দেয়, করে সাপ্রেস্ট করে দেয় বা হচ্ছে হলো বাদ দিয়ে দেয়। তারপরে এটা কি আছে, পপুলারলি একসেপ্টেড পালস উইথ মডুলেশন টেকনিক, মানে সবচেয়ে বেশি জনপ্রিয়তা পাইছে পালস সাইনোসয়েডাল পালস উইথ মডুলেশন। সাইনোসয়েডাল পালস, এই ফিগার গুলো একটু দেখে নেবেন। ট্রাপিজয়েডাল মানে এরকম দেখেন, এরকম দিয়েও আছে আবার মাঝখানেও আছে, এটাকে বলে ট্রাপিজয়েডাল পালস উইথ মডুলেশন। এটা কি বোঝা গেছে? মানে দেখেন, মানে একটু নর্মালি চিন্তা করলেই বুঝবেন যে এখানে ট্রাপিজয়েডালে আমার নেগেটিভ দিকেও আছে, আর আমার সাইনোসয়েডালে আমার আউটপুটটা নেগেটিভ দিকেও আছে, কারণ নেগেটিভ ভোল্টেজ আমি অ্যাপ্লাই করতেছি। কিন্তু আমার এই সিঙ্গেল পালসে কোনো নেগেটিভ দিকেও আছে, যেহেতু নেগেটিভ ভোল্টেজ আছে এই জন্য নেগেটিভ দিকে পালস পাইছি। মানে এখানে কিছুই না, পালস উইথ মডুলেশনে কি করছে, আপনি পালস বানাবেন, এরকম পালস বানাবেন, যেরকম পালস বানাবেন। তো বানানোর জন্য কিভাবে করতে পারেন, যে আপনি একটা নর্মাল একটা একটা ডিসি সিগন্যালকে বা একটা রেফারেন্স সিগন্যালের সাথে আপনি একটা সাইনোসয়েডাল সিগন্যাল অ্যাড করতে পারেন, একটা হচ্ছে হলো আপনার ইউজ করতে পারেন, একটা ট্রায়াঙ্গুলার সিগন্যাল ইউজ করতে পারেন, মানে বিভিন্ন কিছু ইউজ করে আমরা চাইলেই হচ্ছে হলো নর্মালি করে ফেলতে পারবো। আচ্ছা, তাহলে আমার বোঝা যাচ্ছে যে আমি পালস উইথ মডুলেশন কিভাবে কাজ করে এই জিনিসটা আমরা মোটামুটি বুঝছি না, বা পালস উইথ মডুলেশন বিভিন্ন টাইপের। জি স্যার। তো আমরা কি এই টপিক শুরু করব, পাওয়ার অ্যাম্পলিফায়ার? স্যার না। আচ্ছা, এটা শুরু না করে আমি একটু অল্প করে দেখাচ্ছি।
আচ্ছা, তাহলে আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই, দেরি করবো না, ওদের 3:15 থেকে ক্লাস আছে মনে হয়।